যাক ঠিক আছে, চল শুরু করি। চ্যাপ্টার করবো আজকে আমরা সরল দোলগতি, ঠিক আছে? পুরোপুরি আলাদা একটা ইউনিট, নোটগুলো তোরা নিয়ে নে। পুরো আসবে ওদেরকেও দিয়ে দিবি, বাকিটা রাখ। পুরোপুরি আলাদা একটা ইউনিট। তোদের সিলেবাসে যে ইউনিটটা আছে সেই ইউনিটের নাম আছে অসিলেশন অ্যান্ড ওয়েভ, ঠিক আছে? দোলন এবং তরঙ্গ, এইগুলোর পার্ট একটা চ্যাপ্টার হচ্ছে সরল দোলগতি। সরল দোলগতি চ্যাপ্টারটা যদি খুব ভালো করে বুঝে নিতে পারিস, একটা চ্যাপ্টারকে একটু সময় দিয়ে কষ্ট করে যদি বুঝে নিতে পারিস, তাহলে বাকি যে এই ইউনিটের টপিকগুলো আছে, যেমন কম্পন আছে মানে ভাইব্রেশন আছে, তারপরে ওয়েভ আছে, তরঙ্গ গতি আছে, এই চ্যাপ্টারগুলো সিমিলার একই টাইপের ক্যালকুলেশন চলবে, একই ফর্মুলা দিয়ে সবকিছু হবে। যা বুঝতে হবে শুধুমাত্র এই চ্যাপ্টারটাতে, সেই জন্য এই চ্যাপ্টারটাতে আমরা একটু সময় নিয়েই বোঝাবো তোদেরকে, ঠিক আছে? পুরোটা একদম বেসিক থেকে। সরল দোলগতির জন্য কিন্তু আলাদা কোনো চ্যাপ্টার তোরা আগের ক্লাসে সেভাবে পড়িসনি, শুধু ডেফিনেশন পড়েছিস। সরল দোলগতি বলতে কি বোঝায়, কাকে বলে, বৈশিষ্ট্য কি, এরকম 9 বা 10 9-এ পড়েছিস তোরা। হ্যাঁ, এত লেট কেন? স্কুল থেকে আসতে 5টা বেজে গেছে, দাদা প্রাইভেটে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। আচ্ছা বলি, শোন এবার, এখনই শুরু করলাম, কিছু বলিনি, হ্যাঁ 1-2 লাইন বলা হয়েছে, শোন। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সরল দোলগতি চ্যাপ্টার। হ্যাঁ, চ্যাপ্টারের নাম হচ্ছে সরল দোলগতি। এটা কোন ইউনিটের পার্ট? অসিলেশন অ্যান্ড ওয়েভ, লাস্ট ইউনিট। অসিলেশন আর ওয়েভের মধ্যে মেইনলি 4টা চ্যাপ্টার আছে, ঠিক আছে? সরল দোলগতি একটা চ্যাপ্টার, ভাইব্রেশন একটা আছে, তরঙ্গ গতি বলে একটা চ্যাপ্টার আছে, আর একটা চ্যাপ্টার আছে শব্দের ডপলার ক্রিয়া, শব্দ দিয়ে একটা চ্যাপ্টার আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে ফর্মুলা ওই কাছাকাছি প্রায় একই ফর্মুলা। সরল দোলগতি চ্যাপ্টারে আমরা যা যা পড়বো সেই সব জিনিসগুলো গিয়েই বাকি চ্যাপ্টারেও আমরা পড়বো। সেই জন্য আমি বললাম যে সরল দোলগতি চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা কর। 3টে ক্লাস মোটামুটি লাগবে পুরোটা শেষ করতে, সে প্রবলেম সেট নিয়ে। 3টে ক্লাসে যদি ভালো মতো পড়িস তাহলে বাকি চ্যাপ্টারগুলো করার সময় দেখবি খুব ইজি হয়ে গেছে, ঠিক আছে? একেবারেই নতুন কিছু জানতে পারবি। শুধু ক্লাস 9-এ তোরা পড়েছিলি সরল গতি কাকে বলে, উদাহরণ, বৈশিষ্ট্য, এইটুকুই পড়েছিলি। এর বেশি ডিটেলস আর তোরা যাসনি, কোনো ফর্মুলাও শিখিসনি, কিভাবে কি ক্যালকুলেশন করতে হয়, অ্যাপ্লিকেশন কি কি আছে কিছু শিখিসনি। ওগুলো আজকে আমরা শিখবো, ঠিক আছে? দেখ, নোটগুলো নিয়েছিস তো? খুলে নে সবাই। সরল দোলগতি বোঝার আগে আমাদেরকে কয়েকটা গতি আগে বুঝে নিতে হবে। যেমন পর্যাবৃত্ত গতি, নাম তো আগে শুনেছিস তোরা? পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। পর্যাবৃত্ত গতি মানে কি? পর্যায় বরাবর যে গতিটা হবে, এটা না, ওটা তো পর্যায় সারণী চলে গেল। আচ্ছা, পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে একটা, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি একই গতিপথ ফলো করে, তাই না, তাহলে তাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি মানে কি? একটা নির্দিষ্ট পর্যায় বরাবর বা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যদি একই গতিকে ফলো করে, তাহলে সেই ধরনের গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। যেমন একটা এক্সাম্পল যদি দিই, আমি এখানে হাঁটাচলা করছি, যেভাবে হাঁটাচলা করছি, 2 সেকেন্ড এখানে আসতে লাগলো, আবার ওইখানে চলে যাবো, আবার কিছুক্ষণ পর 2 সেকেন্ড লাগবে ওইখানে যেতে, তাহলে একটাই গতি আমি করছি কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করছি, তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, কোন গতি হতে পারে? পর্যাবৃত্ত গতি। 365 দিনে 1 পা ঘুরে যাচ্ছে, তাই না? পর্যাবৃত্ত গতি। আচ্ছা, ঘড়ির কাঁটা ঘুরছে, 1 পা ঘুরতে কত সময় লাগে? ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটার 12 ঘন্টা সময় লাগে পুরো 1 পা ঘুরতে, তাহলে এটা কি? পর্যাবৃত্ত গতি। বুঝতে পারলি? মনে কর এটা আমার হাতে একটা বোতল আছে, একটা গ্লাস জার নিয়ে নিয়েছি, বোতল নিয়েছি, এর মধ্যে একটা ছোট্ট লোহার বল ঢুকিয়ে রেখেছি, আমি জাস্ট 1 সেকেন্ড অন্তর অন্তর এরকম এরকম করছি, কোন গতি এটা? পর্যাবৃত্ত গতি। এক সময় অন্তর অন্তর একই গতিপথ ফলো করছে, বোঝা গেল? তাহলে পর্যাবৃত্ত গতি যে কোনো গতি হতে পারে, সরল রৈখিক পথেও হতে পারে, কৌণিক পথেও হতে পারে, ঘূর্ণন হতে পারে, যে কোনো রকম হতে পারে, বোঝা গেল? পর্যাবৃত্ত গতি মেন জিনিসটা কি? যে এর সময়টাকে ফিক্সড রাখতে হবে। ওকে, পর্যাবৃত্ত গতিকে আমরা মেইনলি 2 ভাগে ভাগ করবো, এগুলো আমি লিখছি না, ডেফিনেশন মোটামুটি একটুখানি করে পড়ে নিতে হবে। পর্যাবৃত্ত গতিকে আমরা 2 ভাগে ভাগ করবো, একটাকে বলবো আমরা রৈখিক পর্যাবৃত্ত গতি, একটাকে বলবো আমরা ঘূর্ণন পর্যাবৃত্ত বা কৌণিক পর্যাবৃত্ত গতি। রৈখিক পর্যাবৃত্ত গতি মানে বুঝতে পারছি যে গতিটা সরলরেখা বরাবর সম্পন্ন হবে, আবার পর্যাবৃত্ত হবে, তাই তো? আর ঘূর্ণন মানে যেটা, যেমন ফ্যান যখন ঘুরবে, পর্যাবৃত্ত গতি, বাট এটা ঘূর্ণন পর্যাবৃত্ত গতি, বোঝা গেল? বা চক্রাকার পর্যাবৃত্ত গতি বা রোটেশনাল পিরিয়ডিক মোশন, বোঝা গেছে রে? আপত্তি নেই এত দূর পর্যন্ত? এগুলো পরীক্ষা দেবে না কিছু, এগুলো জাস্ট বেসিক জানার জন্য। এরপরে আছে অসিলেশন বা দোলন, অসিলেশন বা দোলন এবং ভাইব্রেশন বা কম্পন। দোলন এবং কম্পন জিনিসটা কি? দোলন কি বা কম্পন কি? দেখ, পর্যাবৃত্ত গতিতে আমরা বললাম একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই গতি ফলো করবে। দোলন
পর্যাবৃত্ত গতির একটা বিশেষ পার্ট, একটা নির্দিষ্ট কেস বলতে পারিস, কেস 1 কেস 2 আমরা করি না কোনো একটা পার্টিকুলার কেস। তো এটাও এক ধরনের পর্যাবৃত্ত গতি দোলনটা। তবে কেমন ধরনের পর্যাবৃত্ত গতি? এই পর্যাবৃত্ত গতিটাতে কোনো বস্তু যে পথে গেল বিপরীত পথে আবার ঘুরে আসবে। বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইলাম? দেখ সূর্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এক পাক ঘুরে যাওয়ার পর আবার কি উল্টো পথে যাবে? এটা দোলন না। দোলন কি? এই পথে ঘুরে এখানে গেল, আবার ঘুরে উল্টো পথে যাবে। এটা দেখা যায় কোথায় বলতো? ঘড়ির কাঁটার ঘন্টা, তাই না? দোলনটা যেটা হয়, এই যে এটা সাম্যাবস্থা, এখান থেকে গেল আবার এখানে আসলো, গেল আবার আসলো, তাহলে একটা ওই পথটাতেই বিপরীত ক্রমে আবার ঘুরে যাচ্ছে, তাহলে এটাকে বলবো আমরা দোলন। এটা কি পর্যাবৃত্ত গতি না? অবশ্যই এটা পর্যাবৃত্ত গতি, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হচ্ছে। তার মানে দোলন বা কম্পন পর্যাবৃত্ত গতিরই একটা পার্ট। বুঝতে পারলি পার্থ? অসুবিধা আছে তোর বুঝতে? নেই? তাহলে তুই বলতে পারিস যে সব দোলনই পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলন নয়। সব দোলনই পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলন নয়। এরকম আমি একটা এক্সাম্পল দিলাম দোলনের, সেটা হচ্ছে সিম্পল পেন্ডুলাম। কিছুক্ষণ পর এখানে আসবে, কিছুক্ষণ পর এখানে যাবে, এইরকম ভাবে আন্দোলিত হতে থাকবে, তাই তো? একটা স্প্রিংকে নিয়ে নিচ্ছি মনে কর, যেই জিনিসগুলো আমাদের কাজে লাগবে আমি সেগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। একটা স্প্রিং নিয়েছি মনে কর, এই স্প্রিং এ কোনো একটা বস্তুকে ঝোলানো আছে, মনে কর আমি ঝুলছি এখানে। ছোটবেলা আমাকে ওই কলার ধরে ঝুলিয়ে দিয়েছে ওজন করার জন্য। এখন তো ডিজিটাল চলে এসেছে, আগে ওইগুলো ঝুলিয়ে দিত, ওই জামাগুলো পরাতো যেগুলোতে বেল্ট লাগানো থাকতো, আর ধরে এইভাবে টেনে ঝুলিয়ে দিত এক হাতে। তো ওরকম ধরে ঝুলিয়ে দিয়েছে। এবার এই স্প্রিংটাতে ঝুলিয়ে দেওয়ার পর আমি কি করব? কিছুটা টেনে, স্প্রিংটাকে কিছুটা টেনে জাস্ট স্থির অবস্থায় থাকবো, রেস্টে থাকবো, তাই না? মানে সাম্যাবস্থানে আছি। এবার কেউ যদি আমাকে নিচের দিকে একটুখানি টানে, নিচের দিকে ধর এতটা টেনে নিয়ে আসলো, এখানে আমি ছিলাম, কি করলো? এতটুকু টেনে নিয়ে আসলো, এক্স ডিস্টেন্স নিচের দিকে টেনে নিয়ে আসলো, টেনে নিয়ে ছেড়ে দিল। তাহলে আমি এবার কি করবো বলতো? এরকম লাফালাফি করবো না? এটা হলো দোলন। বোঝা গেছে দোলন কি জিনিস? দেখ একই পথে, এই পথেই যাচ্ছি, আবার ওই পথেই যাচ্ছি, বোঝা গেল? যে পথে যাচ্ছি বিপরীত ক্রমে আবার সেই পথেই ঘুরে আসছি। তো যখন বিপরীত ক্রমে ওই পথেই ঘুরে আসবো তখনই এটা দোলন হবে, আদারওয়াইজ দোলন বলা যাবে না, পর্যাবৃত্ত বলা যেতে পারে। ঠিক আছে, আর একটা এক্সাম্পল আমি দিতে পারি। ছোট ছোট ওই গার্ডার গুলো হয় না রে মিষ্টির প্যাকেটের, গার্ডার গুলো ধরে কোনোদিন বাজিয়েছিস? দাঁতে লাগিয়ে হাতে টেনে এইভাবে যদি টানিস, দেখবি কি সুন্দর গিটারের মতো একটা আওয়াজ হয়, যেটা তুই শুনতে পাবি, তোর পাশে কেউ শুনতে পাবে না, কারণ দাঁতের সাথে কানেক্টেড থাকে। ভাইব্রেশনটাতে মনে হয় পুরো একটা গিটারের মতো বাজছে। তো যাই হোক, ওরকম ধর সুতো দুই দিকে টেনে রেখেছিস, আর মাঝখান থেকে টেনে ধর ছেড়ে দিচ্ছিস, তাহলে দেখবি এটা কিন্তু এরভাবে ভাইব্রেট করবে, উপর নিচে ওঠানামা করবে, তাই না? হয়তো একটা স্টেজে এরকম ভাবে আসলো, ঠিক পরের স্টেজে উপরের দিকে উঠে গেল, এরকম ভাবে অনবরত ভাইব্রেশন করবে, বোঝা গেল? তো এটা হচ্ছে এক ধরনের দোলন। এখানে যদি পার্টিকুলার একটা কণাকে দেখিস, যেমন এই কণাটা, ধর আমি এই কণাটার নাম বলে দিলাম বি, এই বি কণাটা উপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে, আবার উপরের দিকে উঠছে আবার নিচের দিকে নামছে, তার মানে এর মধ্যে দোলন ঘটছে। এটাকে আমরা দোলনের পার্ট নিতে পারি, বোঝা গেল? অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা ধীরে ধীরে পড়বো। এগুলো সব হচ্ছে দোলন। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটা কি দোলন? সূর্যের চারদিকে ঘুরছে, এটা দোলন না। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, এটা, আর এটা তো হয় না। সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা অসম্ভব ঘটনা। এটা ঠিক ছিল, অসম্ভব ঘটনা বলতে হবে, সম্ভব না। আচ্ছা যাই হোক, এবার আমরা সরল দোলগতির মধ্যে একটু একটু করে ঢুকছি, ঠিক আছে? সরল দোলগতি, আচ্ছা দেখ সরল দোলগতি কাকে বলবো? দোলন তো আমরা পড়লাম, এবার দোলনের মধ্যে কোন কোন ধরনের দোলনকে আমরা সরল দোলন বলবো? ঠিক আছে, সরল দোলনের ইংরেজি নাম হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এটাও জেনে রাখবি, স্কুলে হয়তো এটা ইউজ করবে বেশি, SHM শর্টে বলা হয়, সিম্পল হারমোনিক মোশন, SHM চ্যাপ্টারের নাম সরল দোলগতি। ঠিক আছে, এটা তাহলে কোথায় আছে এবার খুঁজে পাবি তোরা। পর্যাবৃত্ত বললাম, দোলন পড়লাম, এবার সরল দোলগতি কাকে বলে? দেখ, সরল দোলগতি হচ্ছে সেই ধরনের দোলন যেখানে যে বস্তুটার মধ্যে দোলন সম্পন্ন হচ্ছে সেই বস্তুটার উপর একটা বল কাজ করে, প্রত্যানয়ক বল, যে বলের জন্য ও ওই পথেই আবার ঘুরে আসবে। তো সেই বলটা প্রপোর্শনাল টু হয়ে থাকে ডিস্টেন্স বা সরণ। বুঝলাম না কিছু? এদিকে তাকা, আমি একটা দোলক দিয়েই বোঝাই। দোলক আঁকছি মানে এর ক্ষেত্রেই শুধু সরল দোলগতি দেখা যায় তা নয়, কিন্তু এটা একটা স্পেশাল কেস, মানে একটা পার্টিকুলার রাখলাম। স্প্রিং এর ক্ষেত্রেও দেখা যেতে পারে। তো ধর একে যদি আমি এইভাবে ঝুলিয়ে রেখে দিই, এ কোনো দিকে যেতে চাইবে? বলবে নিজে নিজে না, আমি একটু উপর থেকে ঘুরে আসি, তা তো যাবে না। তাহলে এটা হলো তার সাম্যাবস্থান, এটা হচ্ছে তার সাম্যাবস্থান, ইকুইলিব্রিয়াম। এবার একে যদি তুই ডিস্টার্ব করিস, মানে এইভাবে টেনে নিয়ে গিয়ে, টানতে গেলে তো উপরের দিকে উঠে যাবে, তাই না? সুতা তোর বড় হয়ে যাবে না? তো উপরের দিকে চলে গেল, টেনে নিয়ে গেলি, এখানে নিয়ে গিয়ে তুই এবার ধরে আছিস, তাহলে এর মধ্যে কিন্তু কিছু এনার্জি স্টোর হয়ে গেছে। যেই তুই একে ছেড়ে দিবি, ও কি করবে? এই দিকে আসতে শুরু করবে,
এখানে এসে কি থেমে যাবে? আমি আমার জায়গা পেয়ে গেছি, দাঁড়িয়ে যায়। ওর মধ্যে গতি আছে একটা, ওই গতি শক্তির জন্য কি করবে? আবার এদিকে চলে যাবে। বুঝতে পারছিস? এবার যেতে যেতে গতি শক্তি কমতে কমতে এখানে এসে স্থিতি শক্তি হাইস্ট হয়ে গেল, এখানে এসে রেস্ট হয়ে গেল, আবার এই স্থিতি শক্তির জন্য আবার এদিকে চলতে শুরু করবে। দিয়ে অনবরত, যদি আইডিয়াল কেস থাকে তাহলে অনবরত চলতে থাকবে, অনন্তকাল ধরে চলতে থাকবে, ইনফাইনাইট সময় ধরে। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা হয় না। কেন হয় না? কারণ বায়ো রেজিস্ট্যান্স আছে, এখানে সুতোটা যেখানে বাধা আছে সেখানে একটা ঘর্ষণ আছে, তাই না? এইসব কিছুর জন্য ধীরে 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 ডিমিনিশ হয়ে যায়, থেমে যায়। বোঝা গেছে? এখন বলবি তাহলে ঘড়ির ঘন্টাটা কি করে ঘোরে? ওখানে আলাদা এক্সটার্নাল এনার্জি সাপ্লাই করা হয়, ব্যাটারি লাগানো হয় না, ওই ব্যাটারিটা ওকে দোলাচ্ছে। বোঝা গেল? তো ও নিজে থেকে কখনো দোলবে না। তাপগতিবিদ্যাতে আমরা বললাম তো যে পারপেচুয়াল মেশিন কখনো তৈরি করা সম্ভব না, তো সেরকম ধরনের ব্যাপার। যাই হোক, বিষয়টা হচ্ছে এটা তার সাম্যাবস্থান, এটা হচ্ছে তার অন্তিম লাস্ট অবস্থান, এটা তার লাস্ট অবস্থান। ওকে নিয়ে গিয়ে ডিস্টার্ব যদি করি, এখানে নিয়ে গিয়ে যদি ছেড়ে দিই তাহলে আন্দোলন করতে শুরু করবে। ওকে যদি আমি এখানে নিয়ে এসে ছেড়ে দিতাম তাহলে কি আন্দোলন করতো না? তবু আন্দোলন করতো। বোঝা গেল? আচ্ছা, যখন তুই একে টেনে এইদিকে নিয়ে যাচ্ছিস, ও এদিকে আসার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে, মানে সাম্যাবস্থানের দিকে আসার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে। বুঝতে পারলি? মানে ওর উপরে একটা বল কাজ করছে, এই বলটাকে বলবো আমরা প্রত্যানয়ক বল। কি বলবো আমরা এটাকে? প্রত্যানয়ক বল, রেস্টোরিং ফোর্স। প্রত্যানয়ক বল বা কি বলবো? রেস্টোরিং ফোর্স। আচ্ছা, এখানে ধর এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত এক্স ডিস্টেন্স আমি সরিয়ে দিয়েছি, সরণ বলছি। কতটা দূরত্ব সরিয়েছি? এক্স সরণ ঘটিয়েছি ওর মধ্যে, ঠিক আছে? তাহলে এর মধ্যে যে প্রত্যানয়ক বলটা উৎপন্ন হবে সেটা এই দূরত্বের সাথে সমানুপাতিক হবে। বুঝলাম না? আমি ও যদি এখানে নিয়ে আসতাম, যতটা বল এর মধ্যে তৈরি হতো, দূরে নিয়ে যাওয়ার জন্য ওর মধ্যে আরো বেশি বল উৎপন্ন হয়েছে। ওকে যদি আরো দূরে নিয়ে যাই তাহলে এর মধ্যে আরো বেশি টেন্ডেন্সি তৈরি হবে, আরো বেশি বল উৎপন্ন হবে। তার মানে প্রত্যানয়ক বল দূরত্বের সাথে সমানুপাতিক সম্পর্ক। যত বেশি দূরত্ব বাড়িয়ে দেবো ওর মধ্যে প্রত্যানয়ক বল তত বেশি সৃষ্টি হয়ে যাবে। ক্লিয়ার আমার কথা? রেস্টোরিং ফোর্স তত বেশি ক্রিয়েট হবে। তাহলে এইটা হচ্ছে সরণ, কণাটার সরণ। আমি এখানে শুধুমাত্র দোলক দিয়ে বোঝালাম, সবসময় দোলকের ক্ষেত্রেই হবে তা নয়। ওই যে আমি বললাম একটা বোতলের মধ্যে একটা লোহার বলকে নিয়ে যদি এরকম করতে থাকি তাহলে এটার মধ্যেও দোলন দেখা যাবে, কিন্তু এবার এটা সরল দোলগতি হবে কিনা সেটা আলাদা বিষয়, এটা আলাদা কিছু আছে, পরে বলবো কি আছে। তাহলে এফ প্রপোর্শনাল টু এক্স দাঁড়ালো, ঠিক আছে? আরো একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স লেখা হয়। কেন মাইনাস কেন লেখা হয় তার রিজন আছে। সরণ ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স এদিকে কাজ করে আর সরণ করছি আমি ওই দিকে, অপোজিট সাইড না, মানে যেই দিকে সরণ করেছি তার উল্টো দিকে সবসময় সাম্যাবস্থান অভিমুখী হয়ে একটা ফোর্স কাজ করে, সেই জন্য নেগেটিভ সাইনটা এসছে। আর ভেক্টর বসা দিয়ে আসে না, ভেক্টর ক্যালকুলেশন আমরা করি না এগুলোতে, মাইনাস কনসিডার করে কাজ চালিয়ে দিই। ঠিক আছে? এতটুকু বুঝতে পেরে গেছিস? তাহলে সরল দোলগতি হওয়ার জন্য দুটো কন্ডিশন ফলো করতেই হবে, কিছু করুক না করুক। কি কি কন্ডিশন? এক হচ্ছে যে ওর উপরে উৎপন্ন প্রত্যানয়ক বলটা ওর দূরত্বের সাথে সমানুপাতিক হবে, সাম্যাবস্থান থেকে কতটা সরণ ঘটানো হয়েছে তার সাথে সমানুপাতিক হবে, এবং এই প্রত্যানয়ক বলের অভিমুখ কোন দিকে হবে? সবসময় সাম্যাবস্থান অভিমুখী হবে। বোঝা গেছে এতটুকু? এই দুটো হচ্ছে সরল দোলগতির কন্ডিশন, ফার্স্ট সেকেন্ড। দেখতে একই রকম লাগছে গাণিতিকগুলো, এই দুটো হচ্ছে সরল দোলগতির কন্ডিশন। তাহলে দোলন তো সবগুলোই হচ্ছিল, দোলন তো আমরা এক্সাম্পল দিলাম যে একই পথে বারবার ঘোরাফেরা করবে, কিন্তু সরল দোলগতি তাদেরকে বলবো যেসব দোলনগুলোর মধ্যে এই কন্ডিশন স্যাটিসফাই করবে, তাদেরকেই বলবো আমরা সরল দোলগতি। এটা বললাম সরণের সাথে সাথে সমানুপাতিক হবে, আর এটা বললাম সবসময় সাম্যাবস্থান অভিমুখী হবে। একে যদি আমি এখানে নিয়ে যাই ফোর্স এদিকে কাজ করছে, যদি ওখানে নিয়ে যাই ফোর্স এদিকে, মানে সাম্যাবস্থান যেদিকে সেই দিকে কাজ করবে। তুই যদি একে নিয়ে এখানে নিয়ে চলে আসিস তাও দেখবি সাম্যাবস্থানের দিকেই ফোর্স কাজ করবে, তবেই তো ওদিকে যেতে চাইছে। এটা বললাম, হয়েছে? বুঝতে পেরেছিস? ওকে, নেক্সট পার্ট দেখ কি আছে এবার। আচ্ছা, এখান থেকে ফর্মুলা তৈরি করা হয়েছে সরল দোলগতির। যদি এই প্রপোর্শনাল সাইনটাকে আমি সরিয়ে দিই তাহলে একটা কনস্ট্যান্ট আসবে নাকি রে? কনস্ট্যান্টটাকে বলা হলো কে, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। এই যে কে, এর একটা নাম দেওয়া হচ্ছে, তার নাম হচ্ছে বল ধ্রুবক। কি এটার নাম দেওয়া হয়েছে? কোথায় পড়েছিস বল ধ্রুবক আর বলতো? স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে হুকের সূত্র চলে এসেছিল, তাই না? ওখানে বল ধ্রুবক পড়েছিলাম, তো সেই বল ধ্রুবকটা এটা, কেটা হচ্ছে সেই বল ধ্রুবক। ঠিক আছে? ওখানে স্প্রিং পড়েছিলাম পার্টিকুলারলি, এখানে আমরা সরল দোলগতির ক্ষেত্রে পড়ছি, আপত্তি নেই। আচ্ছা, যদি এই কণাটা, যে কণাটা আন্দোলিত হচ্ছে সরল দোলগতিতে, সেই কণাটার ভর যদি এম হয় এবং ওর মধ্যে উৎপন্ন ত্বরণ যদি এ হয়, তাহলে আমি এফ কে এম ইন্টু এ লিখতে পারবো না? অবশ্যই পারবো। তো এফ এর জায়গায় এম এ লিখলাম মাইনাস কে এক্স, এরকম লিখতে পারি তো? বাহ, এটাকে রাখ, এমটাকে ওপারে নিয়ে যা। একটা ফর্মুলা আমি তৈরি করছি, ভালো করে দেখবি, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। ঠিক আছে? এবার এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমি ধরে নিলাম যে ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কে বাই এম, বা বলছি বা ওমেগা মানে হচ্ছে রুট ওভার কে বাই এম। অ্যাকচুয়ালি দেখ, কোনো একটা কনস্ট্যান্ট, কে বাই এম তো একটা কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্টকে আমি অন্য কোনো কনস্ট্যান্ট ধরে নিতে পারতাম, কে টু বলে দিতে পারতাম। ওমেগাই কেন ধরলাম, তারপর আবার স্কোয়ারই কেন দিলাম? নয় ওমেগাই ধরতাম তো স্কোয়ারটা দিতাম না, ওমেগাই শুধু লিখতাম।
স্কোয়ার কেন দিলাম? অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে আমি তোকে যেভাবে ডিরাইভ করে দিচ্ছি এই ডেরিভেশন সেইভাবে আসেনি, এর ডেরিভেশন অন্য কোনো প্রসেস এসেছে, যে প্রসেস তুই এখন বুঝতে পারবি না, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন শিখতে হবে। তো সেই প্রসেসে যখন নিয়ে এসেছিল তখন ফর্মুলা এসেছিল a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে এই ওমেগাটাকে বলা হচ্ছিল কৌণিক কম্পাঙ্ক। কি বলা হচ্ছিল? কৌণিক কম্পাঙ্ক। কোথায় পড়েছিস তোরা এটা? বৃত্তীয় গতি চ্যাপ্টারে পড়েছিস, রোটেশনাল মোশন। ওমেগাকে লেখা যেত 2π/t, টিটা কি ছিল? টিটা ছিল পর্যায়কাল, বুঝতে পারলি? তো এই বিষয়গুলো ওইখানে এসেছিল। এবার আমি তো তোকে ওইভাবে ডিরাইভ করেছি না, তাই তুই মনে রাখ k/m-টাকে ওমেগা স্কোয়ার ধরা হয়, তুই এটাই করবি। k/m কে কি ধরা হয়? ওমেগা স্কোয়ার ধরা হয়, যেখানে কেটা হচ্ছে বল ধ্রুবক আর এমটা কি? ওই বস্তুটার ভর, কণাটার ভর, যার সরল আন্দোলন হচ্ছে, সরল দোলগতিতে আন্দোলিত হচ্ছে। বোঝা গেল? এই যে ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এই ইকুয়েশন যার যার ক্ষেত্রে আসবে, মানে যে যে গতির ক্ষেত্রে এই ইকুয়েশন তুই সাজাতে পারবি, সেই সেই গতির মধ্যে সরল দোলগতি হয়। এটা হলো সরল দোলগতির সমীকরণ। বোঝা গেল? তাহলে সরল দোলগতির সমীকরণ কি? a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এ মানে কি? ত্বরণ। ত্বরণের অভিমুখ আর ফোর্সের অভিমুখ তো একই হবে, তো ত্বরণের অভিমুখ সবসময় কোন দিকে? নেগেটিভ হবে, মানে সাম্যাবস্থান অভিমুখী হবে, এবং দূরত্বের সাথে সরণের সাথে প্রপোর্শনাল সম্পর্ক হবে। বোঝা গেছে? এটাকেও মনে রাখবি যে ওমেগা ইকুয়াল টু √k/m হয়, খুব কাজে লাগবে, এটা প্রচুর কাজে লাগবে। যতগুলো আমি ওই পার্ট করাবো, টপিক করাবো, সেখানে বারবার এটা ইউজ হবে, ওমেগা ইকুয়াল টু k/m। এটা আজকে ইউজ হবে না, কালকে। আর এই ফর্মুলাটা ইউজ হবে, a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার। এতদূর পর্যন্ত কারো কোনো আপত্তি নেই? তেমন কোনো ক্যালকুলেশন কিছু করিনি, 2-3 লাইনের ক্যালকুলেশন করেছি। সরল দোলগতির বৈশিষ্ট্য লিখেছি আমি, দেখ দুটো বৈশিষ্ট্য লেখা আছে, অলরেডি বলেই দিয়েছি। পর্যাবৃত্ত গতি তো হতেই হবে, তাই না? আর 2 নম্বরে বলা আছে যে ত্বরণ সরণের সমানুপাতিক হবে এবং সবসময় সাম্যাবস্থান অভিমুখী হবে, বলা আছে অলরেডি, এগুলো আগেই বলে দিয়েছি, বোঝানো হয়ে গেছে। সরল দোলগতির প্রকারভেদ বলে দিয়েছি, রৈখিক এবং কৌণিক। আচ্ছা ঠিক আছে, সরল দোলগতির কয়েকটা রাশির সংজ্ঞা, কিছু কিছু রাশি সম্পর্কে আমরা পড়বো। আচ্ছা আমি এখানে লিখবো না, শুধু মুখে বলবো। এই যে রাশিগুলো এখন পড়ছি, সংজ্ঞাগুলো পড়বো, এগুলো পরীক্ষাতে দেখো হুবহু রাশি জানতে যাবে না। প্রথম রাশি হচ্ছে পূর্ণ দোলন। বলতে কি বোঝায়? পূর্ণ দোলন, যখন আমি তোকে নাম বলবো পূর্ণ দোলন, তুই বুঝে নিবি যে কমপ্লিট মোশনটাকে বোঝাচ্ছে। কমপ্লিট মোশন বলতে কেমন? এদিকে দেখা, ধর আমি এই এখানে এঁকে দেখাই, এটা সাম্যাবস্থান হবে, তাই তো? কিন্তু আমি ধর ববটাকে এখানে ধরে গেছি, এটাকে বব বলবো বা পিণ্ড বলবো, ইংরেজিতে বব, BOB বব, আর বাংলাতে পিণ্ড। তো এই পিণ্ডটাকে ধর আমি এখানে তুলে রেখেছি, ধরে আছি আমি, যেই ছেড়ে দেবো এটা কি করবে? নিচের দিকে সাম্যাবস্থানের দিকে টেন্ডেন্সি দেখাবে যাওয়ার, কিন্তু এখানে এসে থামতে পারবে না, আবার চলে যাবে, দিয়ে এই দিকে এসে আর একটা পজিশন পাবে, তাই তো? প্রথমে আমি এখানে ছাড়লাম 1 নম্বর পজিশন, ও কি করলো? সাম্যাবস্থানে পৌঁছেও থামতে পারলো না, 3-এ চলে গেল। 3 থেকে ঘুরে আবার 2-এ আসবে, থামতে পারবে? পারবে না, আবার এখানে চলে যাবে, অনবরত সেই প্রসেসটাকে আবার অল্টারনেট করবে। তো এখান থেকে ঘুরে গিয়ে আবার ওই বিন্দুতে যে আসলো, এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে একটা পূর্ণ দোলন। খুব কঠিন তো না? কি বললাম? এখান থেকে গিয়ে ঘুরে আবার এইখানে চলে আসলো, এটাকে বলছি আমরা একটা পূর্ণ দোলন। সাম্যাবস্থা থেকে যদি ধরি তাহলে কি হবে সেটা পরে বলছি, আগে এটা বুঝে নেয়। যদি এখান থেকে স্টার্ট করে প্রান্ত অবস্থান থেকে, তাহলে এই পথে গেল, আবার এই পথে ঘুরে আসলো, এইখানেই পৌঁছে গেল সেম কন্ডিশনে, তবে হলো পূর্ণ দোলন। এবার রিতম বলছে সাম্যাবস্থান থেকে ধরবো না, তাহলে সাম্যাবস্থান থেকে দেখি। যদি সাম্যাবস্থান থেকেই যদি গতিটা হয়, ধর এখান থেকে চলতে শুরু করলো, তাহলে প্রথমে এখান থেকে যাবে, কত দূর যাবে? এদিকে একটা ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত যাবে, তারপরে ঘুরে আসবে এখানে, তারপরে আবার এদিকে যাবে ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত, তারপর আবার ঘুরে আসবে, এইবার হয়ে গেল ওর পূর্ণ দোলন। মোট কথা 4টা হাফ থাকতে হবে, বুঝতে পারলি কি না? 4টা হাফ, দেখ এখান থেকে একটা হাফ, দুটো হাফ, 3টা হাফ, 4টা হাফ। সিমিলারলি এখানে 1টা, 2টো, 3টে, 4টা, তাহলে এরকম 4টা হাফ কমপ্লিট করবে। এটাকে কি বলবো আমরা? পূর্ণ দোলন। এবার এই পুরো দোলনটা সম্পূর্ণ করার জন্য ওর যে সময়টা লাগবে, সেই সময়টাকে বলবো পর্যায়কাল বা দোলনকাল। এখানে দোলনকাল পর্যায়কাল একই কথা, কারণ পর্যাবৃত্ত গতিরই একটা পার্ট হচ্ছে দোলন। বোঝা গেছে? তাহলে এই টাইমটাকে আমরা কি বলবো? পর্যায়কাল বা দোলনকাল। আপত্তি নেই তো? আচ্ছা এখানে আমি একটা স্টেপ বলে দিই, শোন। যখন এখান থেকে এখানে গেল, সময়টা লাগবে T/4। কত সময় লাগবে? তারপরে যখন এখান থেকে এখানে আসবে, সময় কত লাগবে? তারপরে এখানে যখন যাবে, কত সময় লাগবে? আবার এখানে আসবে, বুঝতে পারলি? 4টা T/4 মানে T হয়ে গেল, সিম্পল জিনিস। আচ্ছা তুই এখানে যদি দেখিস, এখান থেকে এখানে গেল T/4, এখান থেকে এখানে T/4, এখান থেকে এখানে T/4, আবার এখানে T/4। যদি আমি এখান থেকে এখানে যাওয়ার সময় ধরি T/2, টোটাল টিকে 4 দিয়ে ভাগ করে দে। তিনটা অবস্থা, কিন্তু 4বার যাওয়া, 4টা পাত আছে। এদিকে আবার দেখ ভালো করে, এখানে দেখ, আবার পয়েন্ট তো 3টা আছে অবশ্যই। এখান থেকে এখানে আসলো, একটা পথ, দুটো পথ, 3টে পথ, কটা পথ হলো?
হ্যাঁ, তো 4টা পদ যেতে ওর সময় লেগেছে, ও তো বিন্দুগুলো যাচ্ছে না, বোঝা গেছে? ওকে, তাহলে এটা আমরা কি পড়লাম? পূর্ণ দোলন পড়লাম, দোলন কাল পড়লাম। বিস্তার বলে একটা টার্ম পাবো, বিস্তার। বিস্তার এর ইংরেজি নামটাও জেনে রাখ, এটাকে বলবো আমরা অ্যাম্প্লিটিউড। অ্যাম্প্লিটিউড বল, অ্যাম্প্লিটিউড বল, কি উচ্চারণ করে আমি জানি না, আমি অ্যাম্প্লিটিউড বলি, ঠিক আছে? লঙ্গিটিউড না লঙ্গিটিউড বলে, জানিস কি? নাম শুনিস নি? আচ্ছা যাই হোক, অ্যাম্প্লিটিউড, বিস্তার। হ্যাঁ, বিস্তার বলতে কি বোঝায় শোন। বিস্তার মানে হচ্ছে কোন একটা কণা তার সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান কোনটা রে? এটা হলো ইকুইলিব্রিয়াম পজিশন, সাম্যাবস্থান। সাম্যাবস্থান থেকে একদম প্রান্ত অবস্থান, মানে যতদূর পর্যন্ত লাস্ট যেতে পারে। কত দূর যেতে পেরেছে এখানে? এত দূর পর্যন্ত প্রান্ত অবস্থান, এটাকে এন্ড বলে দিচ্ছি। তো সাম্যাবস্থান শুরু থেকে শুরু করে এন্ড পর্যন্ত যতটুকু ডিস্টেন্স, সর্বাধিক যে দূরত্ব, সেটাকেই বলবো আমরা বিস্তার। বোঝা গেল? এবং এই বিস্তারকে ক্যাপিটাল এ দিয়ে ডিনোট করব। অ্যাম্প্লিটিউডের এ মানে ক্যাপিটাল এ দিয়ে আমরা ডিনোট করব। বিস্তার মানে বুঝতে পারলাম? বিস্তার মানে কি? সাম্যাবস্থান থেকে শুরু করে সর্বাধিক যতটা দূরত্ব পর্যন্ত একটা কণার সরণ হতে পারে, ওর থেকে বেশি সরণ হবে না, এটাকে বলবো আমরা অ্যাম্প্লিটিউড বা বিস্তার। বোঝা গেল? আচ্ছা, সরণ কাকে বলবো? ধর এখান থেকে এত দূর পর্যন্ত যায়নি, এখানে পৌঁছেছে, কতটুকু ডিস্টেন্স গেছে? এক্স ডিস্টেন্স, এটা হলো সরণ। বোঝা গেছে? প্রান্ত অবস্থানে সরণটাই হয়ে যাবে বিস্তার। ওকে, আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক সম্পর্কে আর কি বলবো? কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন করে। এই মনে কর 1 সেকেন্ডে এখান থেকে যাওয়া ছেড়ে দিলাম একে, হ্যাঁ, 1 সেকেন্ডে এইভাবে এইভাবে করে 5টা দোলন কম্পন করে নিল, তাহলে এর কম্পাঙ্ক হচ্ছে 5। ঠিক আছে, বুঝতে পেরেছিস? পৃথিবী যদি 1 সেকেন্ডে সূর্যকে 10 বার প্রদক্ষিণ করে না, তাহলে পৃথিবীর কম্পাঙ্ক 10 সম্ভব না। পৃথিবীর কম্পাঙ্ক তাহলে 10 হইবে। বুঝতে পারছিস কম্পাঙ্ক জিনিসটা কি? কম্পাঙ্কের সাথে পর্যায়কালের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে n ইজ ইকুয়াল টু 1/t। এটা আগেও তোরা পড়েছিস, n ইকুয়াল টু 1/t, এটা আগেও পড়েছিস। কম্পাঙ্ক ইকুয়াল টু 1 বাই পর্যায়কাল। আপত্তি নেই তো? নেই। আচ্ছা, এই প্রসঙ্গে একটুখানি বলে দিই, হয়তো ভুলে গেছিস। ওমেগাকে যেমন 2π/t লিখতে পারি, তেমন কিন্তু 2πn ও লেখা যেতে পারে। 1/t মানে তো n, তাই না? এটা লেখা যেতে পারে। আচ্ছা যাই হোক, যখন কাজে লাগবে তখন দেখবো আমরা। আচ্ছা, আর একটা নতুন টার্ম আছে, সেটা হচ্ছে দশা। ভিডিও হচ্ছে, দেখতে হচ্ছে কি? আচ্ছা, এবার 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 একটা পার্ট আছে, সেটা হচ্ছে দশা। ভালো করে শুনবি, বা ফেজ। দশা ইংরেজি হচ্ছে ফেজ। ঠিক আছে, দশা কি দেখ, যখন আমরা সরল দোলগতি চ্যাপ্টারে একটা ইকুয়েশন পড়বো, পরে আমি লিখবো সেই সমীকরণটা, ওই সমীকরণে একটা পার্ট থাকবে। ধর এমন একটা সমীকরণ, দশা মানে হচ্ছে এমন একটা সমীকরণ, যে সমীকরণ থেকে তুই ওই কণাটার অবস্থা জানতে পারবি, অবস্থা বা অবস্থান জানতে পারবি, কোথায় আছে, ওর গতিবেগ জানতে পারবি, ত্বরণ জানতে পারবি, ওর গতির অভিমুখ জানতে পারবি, সবকিছু জানা যাবে। ঠিক আছে, এটাকে বলবো আমরা দশা। বুঝতে পারলি? প্রথম একটু আজব লাগবে দশা কি জিনিস, ধীরে ধীরে হয়ে যাবে। দশা মানে সমীকরণের এমন একটা পার্ট, যে পার্ট থেকে আমরা কি কি জানতে পারবো, অবস্থান, বেগ, ত্বরণ, অভিমুখ, মানে ওর গতি সম্পর্কে যা যা দরকার সবকিছু আমরা ওখান থেকে পেয়ে যাবো। এটাকে বলবো আমরা দশা। হয়েছে? তো যে কটা সংজ্ঞা আমাদের প্রয়োজন আছে পড়ে নিলাম, সংজ্ঞাগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু বুঝতে হবে কি আছে জিনিসগুলো। সরল দোলগতি সম্পূর্ণ একটা রাশি পড়বো আমরা। একটা রাশি অলরেডি পড়ে নিয়েছি, সেটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, সরি a ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার x। এটা একটা সমীকরণ পড়ে নিয়েছি, এটা ক্লাসিক্যাল ইকুয়েশন। ঠিক আছে, এবার সরল দোলগতি সম্পূর্ণ আর একটা সমীকরণ আমরা পড়বো, সেটা হচ্ছে x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস আলফা। কোথা থেকে আসলো জানি না, আপাতত তোদের জানার কোনো প্রয়োজন নেই। তোরা শুধু জেনে রাখবি, যে কণাটা সরল দোলগতিতে আন্দোলিত হবে, যে কণাটা সরল দোলগতিতে আন্দোলিত হবে, সেই কণাটার যে সরণ অর্থাৎ এক্স, এক্স দিয়ে আমরা কাকে ডিনোট করছি? সরণকে। সাম্যাবস্থান থেকে যে সরণ, সেই সরণের সম্পর্কটা এরকম হবে, এই রাশিটাকে মেনে চলবে। এবার এই রাশিটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এখানে তুই দেখতে পাচ্ছিস x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস আলফা। a মানে হচ্ছে বিস্তার, a মানে কি? a মানে বিস্তার, অলরেডি বলে দিয়েছি। x মানে কি বলেছি? সাম্যাবস্থান থেকে সরণ, শুধু সরণ নয়, সাম্যাবস্থান থেকে সরণ। ওকে, t হচ্ছে পার্টিকুলার একটা টাইম, যে টাইমে আমি ক্যালকুলেশন করছি। ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, তাই তো? ফিজিক্যাল মিনিং না বুঝলি বাদ দে। এবার তুই দেখতে পাচ্ছিস x কিন্তু সাইনের ফাংশন, x সাইনের ফাংশন। সাইন কস এগুলোর গ্রাফ তোরা জানিস কেমন হয়? ডেরিভেটিভে করেছিস অবকলনে? আচ্ছা আমি বলি শোন, কোনো একটা সাইন ফাংশনকে যদি আমাকে গ্রাফে দেখাতে হয়, তাহলে এই রকম গ্রাফটা হয়। আর যদি কসকে দেখাতে হয়, তাহলে এইখান থেকে স্টার্ট হয়, তাই তো? এটা কস ফাংশন আর এটা সাইন ফাংশন।
আমি এখানে কি লিখেছি, সাইন লিখেছি। সরল দোলগতিকে শুধুমাত্র সাইন দিয়েই যে প্রকাশ করা যায় তা নয়, তুই এরকম কস দিয়েও লিখতে পারিস। এবার কখন কস দিয়ে হয় আর কখন সাইন দিয়ে হয় সেটা আমি পরে আলোচনা করব, কেস আসবে তখন আলোচনা করব। আপাতত তুই সাইনটাকে ধরে রাখ যে এটা হচ্ছে তার সমীকরণ। আলফাটা কি, ঠিক ভালো কোশ্চেন করেছিস। আলফাটা হচ্ছে দশা। কোন দশা? এটা হচ্ছে প্রারম্ভিক দশা। প্রারম্ভিক দশা কেন বললাম? প্রারম্ভিক দশা। দেখ সাইনের ভিতরে একটা টার্ম আছে, সেটা হচ্ছে ওমেগা টি প্লাস আলফা, পেয়েছিস? এই টার্মটার নামই হচ্ছে দশা, যেটা আমি তোদেরকে বলছিলাম। আমি স্কিপ করে যাচ্ছিলাম, পরে বলবো বলে, যাই হোক বলে দিচ্ছি। থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস আলফা, এই টার্মটাকে কি বলবো আমরা? দশা। এই টার্মটা থেকেই আমরা ওর গতি সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যাবো, ঠিক আছে? এবার যদি আমি টি ইকুয়াল টু 0 ধরি, মানে যখন আমি স্টার্টিং করছি সেই মুহূর্তে যদি করি, তাহলে থিটার মান কি দাঁড়াচ্ছে দেখ। তো এটাকে কি বলবো? প্রারম্ভিক দশা। বুঝতে পারলি? প্রারম্ভিক দশার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইপক। ইংরেজিতে বলা হয় এটাকে ইপক, প্রারম্ভিক দশা বা ইপক। ওকে, এতটুকু বুঝতে পারলি? আচ্ছা, দশার ফিজিক্যাল মিনিং তোরা এখনো বুঝিসনি আমি জানি, কারণ তোদের সময় যখন আমি পড়ছিলাম তখন আমিও বুঝতাম না। আপাতত এইটুকু বুঝতে পারছি, এই টার্মটাকে দশা বলে। এতটুকু দিয়ে কাজ চালাবো। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম যে এরকম সাইন ফাংশন মেনটেন করে, তাই তো? এবার এই সাইন ফাংশনের ক্ষেত্রে সর্বাধিক যে বিস্তার, মানে এই যে হাইটটা, এটা সর্বাধিক, এই যে হাইটটা এটা সর্বাধিক। তো এই সর্বাধিক হাইটটাই হচ্ছে বিস্তার এ। বুঝতে পারলি? এই যে এ বিস্তারটা, যেটা সামনে গুণ থাকবে, সাইনের সাথে যেটা সামনে গুণ থাকবে তাকে কি বলবো? বিস্তার বলবো। যাই গুণ থাকবে সাইনের সাথে বা কসের সাথে, তারই হচ্ছে বিস্তার। এবার এই বিস্তারের মানটা আমি গ্রাফে দেখিয়ে দিলাম, যে এখান থেকে এতটুকু বিস্তার হয়, বা এই হাইটটাও বিস্তার, মানে এইটুকু বা এতটুকু, এটাকে আমরা বিস্তার বলছি। বোঝা গেছে? এখানে যদি পূর্ণ দোলন দেখাতে বলি, তাহলে স্টার্টিং হলো এখান থেকে T/4, 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 T/4 হয়ে গেল টোটাল টি। এইটা হচ্ছে একটা পূর্ণ দোলন। বুঝতে পারলি? এটা একটা পূর্ণ দোলন। যখনই তোকে পূর্ণ দোলনের কথা বলবে, পুরো ফেস কমপ্লিট করতে হবে। এখান থেকে স্টার্ট, এরকম এরকম এখানে। তুই যদি বলিস না আমি এখান থেকে স্টার্ট করব, তাহলে এখান থেকে স্টার্ট কর, এখানে যেতে হবে, তবেই তো একটা পূর্ণ দোলন হবে। বুঝতে পারছিস পূর্ণ দোলনের ব্যাপারটা? মানে টোটাল পর্যায়কাল ক্যাপিটাল টিকে পার করে যেতে হবে, তবেই আমরা পূর্ণ দোলন পাবো। হয়েছে? আচ্ছা, এই সমীকরণ থেকে আমরা গতিবেগ আর ত্বরণের রাশিমালা বের করব। এই যে সমীকরণটা x = a sin ওমেগা টি প্লাস আলফা, এটা পরে আলোচনা করব cos কোথায় আসে। এই সমীকরণ থেকে আমরা কি কি বের করব? গতিবেগের রাশিমালা বের করব, ত্বরণের রাশিমালা বের করব। প্রথমে আমি গতিবেগ বের করছি। কি করে বের করছি ভালো করে মন দিয়ে দেখবি। গতিবেগকে v দিয়ে ডিনোট করা হয়, তাই না? আর v কে যদি আমি এরকম ভাবে লিখি dx dt, লিখতে পারি? দূরত্ব, সরণ বাই সময়। আর ডেরিভেটিভ ফর্মে লিখতে গেলে dx বাই dt। ডেরিভেটিভ ফর্মে কেন লিখলাম? কারণ এখানে x টা হচ্ছে টাইমের ফাংশন, x টা টাইমের ফাংশন, টাইমের উপর ডিপেন্ড করে আছে, তো ভেরিয়েবল টার্ম, তাহলে ডেরিভেটিভ করেই একমাত্র বের করতে হবে। মধ্যে কথা, এই লাইনটা আমাদের মনে আছে, যদি ভেরিয়েবল কোনো টার্ম থাকে তাহলে ডেরিভেটিভ ফর্ম, আর যদি কনস্ট্যান্ট কোনো ফর্ম থাকে তাহলে ক্লাসিক্যাল মেথডে চলে যাবো। যাই হোক, dx dt যদি করি, d dt, x মানে হচ্ছে a sin ওমেগা টি প্লাস আলফা। তোরা বলছিস অবকলন তোদের হয়ে গেছে। অবকলন যদি হয়ে যায় তাহলে এ তো কনস্ট্যান্ট, অবকলন হবে না। আচ্ছা, সাইনের অবকলন করলে নাকি কস হয়ে যায়, সামনে মাইনাস হয়? হয় না। আচ্ছা, এবার ভেতরে যেটা ওমেগা টি প্লাস আলফা ছিল সেটা কি টি ছিল? পুরো একটা ওমেগা টি প্লাস আলফা ছিল, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ওটাকে আবার ডেরিভেটিভ করতে গেলে ওমেগা আসবে একটা। বুঝতে পারলাম না? বুঝতে পারলি? পারলি না? তাহলে এই জায়গায় দেখ, ডি ডিএক্স অফ, ধর এরকম আছে, ডি ডিএক্স অফ কি বলবো, টি সরি এক্স প্লাস টু তার হোল স্কোয়ার, এটা ডেরিভেটিভ করতে হবে। পারবি করতে? বল কি করবো? 2 হবে, এক্স প্লাস টু এর পাওয়ারে 1 হয়ে গেল। এবার ভেতরটাকে এক্স এর মতো তুই ধরে নিয়েছিস, তাহলে ওটাকে আরেকবার ডেরিভেটিভ করবি, ডি ডিএক্স অফ এক্স প্লাস টু। এক্স প্লাস টু এর ডেরিভেটিভ করলে কি আসবে? 1 + 0 মানে 1। মনে পড়লো? তো এই যে টার্মটা, এটাকে আমি টি এর মতো ধরে নিয়েছি, তো ওটাকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করে দিই, তাহলে শুধু ওমেগা চলে আসলো। সেই ওমেগাটাকে আমি সামনে লিখেছি, ওখানে লিখতে গেলে মনে হবে কসের মধ্যে আছে, আলফার তো কনস্ট্যান্ট 0, তাহলে এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। বুঝতে পারলি? এতটুকু সাজিয়ে লিখছি আমি, ওমেগা এ কস ওমেগা টি প্লাস আলফা। এটা হচ্ছে তার গতিবেগের সমীকরণ। এইটাই হলো গতিবেগের সমীকরণ। আলফা প্রারম্ভিক দশা, এটা কনস্ট্যান্ট, এখানে টি নেই মানে কনস্ট্যান্ট, ভেরিয়েবল হিসেবে এখানে টি আছে, টি এর সাপেক্ষে কনস্ট্যান্ট। বেগ বুঝতে পারলি? আপত্তি নেই তো? আচ্ছা, এটাকে একটু সাজিয়ে লেখা যায়, কিভাবে লেখা যায়? ভি ইকুয়াল টু ওমেগা এ, আমি এরকম লিখবো, √1 - sin স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা।
কার কার আপত্তি? ঠিক আছে, এটা টি আর এটা প্লাস, ঠিক আছে না? cos θ = √1 - sin স্কয়ার থিটা। আচ্ছা সামনে প্লাস মাইনাস দিলে আপত্তি আছে? হবেই তো, √1 আসছে মানে সামনে প্লাস মাইনাস থাকতেই পারে, বুঝে গেছে? আচ্ছা তাহলে v = প্লাস মাইনাস ওমেগা এ √1 - চলে যা প্রথম ইকুয়েশন, এই যে sin ওমেগা টি প্লাস আলফা মানে x/a, sin ওমেগা টি প্লাস আলফা মানে x/a, sin ওমেগা টি প্লাস আলফা মানে x/a, x/a, ঠিক আছে না? ওকে, এবার যদি লসাগু করে দিস তাহলে a স্কয়ার নিচে থাকবে, উপরে একটা a স্কয়ার হয়ে যাবে, আবার ওই স্কয়ারটাকে যদি √এর বাইরে বের করিস তাহলে a এর সাথে কেটে যাবে। তো আমি একবারে লিখছি √a স্কয়ার মাইনাস x স্কয়ার, বাইরে একটা a বের হলো, ওটা বাইরের সাথে কেটে গেল, বোঝা যাচ্ছে? বোঝা গেল রে? ওকে, যাই হোক এটা হলো v এর মান, আমি এখানে লিখে রাখলাম v এর মান বের হলো প্লাস মাইনাস ওমেগা √a স্কয়ার মাইনাস x স্কয়ার। মুখস্থ, এটা মুখস্থ। এটা যদিও বা মুখস্থ না করিস, কারণ এটা এখান থেকে এখানে দু লাইনে বেরিয়ে যাবে, নিজে বের করে নিতে পারবি, এটা কিন্তু মুখস্থ করতে হবে, এটা করতে সময় লেগে যাচ্ছে, তো আমাকে এটা মুখস্থ করতেই হবে, প্লাস মাইনাস ওমেগা √a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখানে কিছু বিষয় আমরা দেখব, যদি আমি সাম্যাবস্থানে বেগ বের করতে চাই, সাম্যাবস্থান মানে কোথায় রে? সাম্যাবস্থান মানে যখন x = 0, সরণই নেই, একদম ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, তো সাম্যাবস্থানে থাকলে x = 0, x = যদি 0 বসাস তাহলে v কত হবে? প্লাস মাইনাস ওমেগা √a স্কয়ার মাইনাস 0 মানে ওমেগা a, তাহলে v এর মান প্লাস ওমেগা a হতে পারে, v এর মান মাইনাস ওমেগা a হতে পারে, ঠিক আছে? এই যে ওমেগা এটা লিখেছি, এই ওমেগাটা এটা হচ্ছে সর্বাধিক মান, এর থেকে বেশি বেগের মান হতেই পারে না। কি করে বুঝলাম? আমি বললাম বলে মেনে নিবি? এইখান থেকে বুঝলাম, এই যে এই ইকুয়েশনটা থেকে। এখানে দেখ v এর সব থেকে বেশি মান ওমেগাই হতে পারে, কারণ cos এর ম্যাক্সিমাম মান কত হয়? 1, তাহলে সর্বাধিক বেগের মান কত হচ্ছে? ওমেগা a, তার মানে ওমেগা a পেয়েছিস এখানে, তাহলে বেগের সর্বাধিক মান পেয়েছিস, অর্থাৎ সাম্যাবস্থানে যখন থাকবে তখন বেগের মান হয়ে যাবে সর্বাধিক। আপত্তি আছে? কারো আপত্তি আছে? নেই। এবার দেখ, যখন প্রান্ত অবস্থানে চলে যাব, প্রান্ত অবস্থান মানে x = হয়ে যাবে বিস্তার, সরণ কত হয়ে গেল? বিস্তারের সমান হয়ে গেল। এবার তখন যদি বিস্তার হয়ে যায় তখন বেগ কত হয়ে যাবে? 0, এখানে a স্কয়ার মাইনাস a স্কয়ার কত হয়ে যাবে? 0। তাহলে এই তো কন্ডিশনটা মনে করে, এবার যখন এই কন্ডিশনটা ছিল, যখন এই জায়গাটায় যখন পৌঁছে গেল প্রান্ত অবস্থান, এটা হলো x = a, প্রান্ত অবস্থানে যখন পৌঁছে গেল তখন কিন্তু ও কিছুক্ষণের জন্য রেস্ট হয়, তারপর আবার অভিমুখ পরিবর্তন করে, তাহলে ওই পজিশনে কিন্তু ভেলোসিটি নেই, ভেলোসিটি কত? 0। যখন এখানে আসছে, যত নিচের দিকে যাচ্ছে ভেলোসিটি বাড়ছে, স্পিড বাড়ছে, বাড়তে বাড়তে এখানে এসে ম্যাক্সিমাম ভেলোসিটি হয়ে গেল, সেই ভেলোসিটিটা কত? ওমেগা a, কোন দিকে? এই ডাইরেকশনে, সেই জন্য এটা মাইনাস ওমেগা a, এটা পজিটিভ ধরবো, ওটাকে নেগেটিভ ধরবো, তাহলে এইদিকে চলে আসলো মাইনাস ওমেগা। এরপরে যখন ফার্দার উপরে উঠবে ভেলোসিটি এবার কমতে শুরু করবে, কমতে 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 এখানে হয়ে গেল 0, বোঝা গেল? আবার এখানে রেস্টে থেকে আবার এবার চলতে শুরু করবে উল্টো দিকে, যখন এইদিকে চলতে শুরু করলো বেগ বাড়ছে, বাড়তে 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 এখানে এসে ম্যাক্সিমাম, থেমে তো যাবে না, এখানে ম্যাক্সিমাম মানে কত? ওমেগা a, কোন দিকে? ওই দিকে, প্লাসের দিকে, তাহলে প্লাস, বোঝা গেল? তাহলে সাম্যাবস্থানে দুটো বেগই সম্ভব, প্লাস মাইনাস, ক্লিয়ার? আর ওই প্রান্ত অবস্থানে কত হয়ে যাচ্ছে? 0 0 হয়েছে। তাহলে কখনো যদি তোকে জিজ্ঞাসা করা হয় যে সরল দোলগতির ক্ষেত্রে ম্যাক্সিমাম ভেলোসিটি কোন পজিশনে পাবি? সাম্যাবস্থায় পাবি। কোন পজিশনে পাবি? সাম্যাবস্থায়। এবং ম্যাক্সিমাম ভেলোসিটি কত পাবি? ওমেগা a। কোথা থেকে পাবি? এইটা মুখস্থ রাখলেই হয়ে গেল তোর কাজ, এখান থেকে মুখস্থ রাখলে মনে মনে ক্যালকুলেশন করে x0 x a বসিয়ে দিলেই হয়ে গেল। হয়েছে? গতিবেগ পেয়ে গেছি আমরা, কারো আপত্তি থাকলে বলতে পারিস। ত্বরণে যাবো এবার। আচ্ছা এবার ত্বরণ, ত্বরণকে কি দিয়ে প্রকাশ করি? a দিয়ে প্রকাশ করি। আচ্ছা a কে আমি যদি dv/dt লিখি আপত্তি আছে তোর? v বের করা আছে না, এই দেখ v বের করা আছে, তো v এর জায়গায় যদি আমি লিখে দিই এটা ওমেগা a cos ওমেগা t প্লাস আলফা, ঠিক আছে রে? ডেরিভেটিভ করতে হবে, শুন দেখবি ভালো করে, ওমেগা a তো কনস্ট্যান্ট, cos এর ডেরিভেটিভ করলে কি হয়? শুধু সাইন হয়? নেগেটিভ হয়, মাইনাস সাইন হয়। আর ভেতরে ওমেগার আরেকবার ডেরিভেটিভ করে দিবি, তাহলে ওমেগা বাইরে আসবে, ওমেগা স্কোয়ার, a = এটা বেরোলো, এটা হচ্ছে সেই সমীকরণটা, a = মাইনাস ওমেগা স্কোয়ার a সাইন ওমেগা t প্লাস আলফা, ঠিক আছে? এই দেখ এই সমীকরণটা কি লিখতে পারি? a = মাইনাস ওমেগা স্কোয়ার x, বুঝতে পারলাম না? আরে x মানে তো a ওমেগা a সাইন ওমেগা t প্লাস আলফা, তাই না? তো এটা আমরা প্রথমেও লিখেছিলাম,
ওই এফ ইকুয়াল টু কে এক্স থেকে বের করেছিলাম, আর এখনো লিখতে পারছি। তাহলে এই হচ্ছে সেই সমীকরণটা। এর ক্ষেত্রেও যদি আমি সাম্যাবস্থানে ত্বরণ বের করতে যাই মানে এক্স ইকুয়াল টু জিরোতে, আর প্রান্ত অবস্থানে যদি ত্বরণ বের করতে যাই মানে এক্স ইকুয়াল টু এতে। ওকে, সাম্যাবস্থানে যখন ত্বরণ বের করতে যাবো এক্স ইকুয়াল টু জিরোতে, তখন তো এখানে ভ্যালু বসা, এক্স ইকুয়াল টু জিরো মানে এ ইকুয়াল টু জিরো। আর যখন আমি এ বসাবো, আচ্ছা যখন আমি এক্স এর ভ্যালু এ বসাবো, এক্স এর জায়গাতে প্লাস মাইনাস এ বসাতে পারি। কেন? ওইদিকে প্লাস এ, এইদিকে মাইনাস এ, প্লাস বিস্তারও সম্ভব, মাইনাস বিস্তারও সম্ভব। তাহলে এখানে কি বসাতে পারবো না? হ্যাঁ এখানেও পারবো, যাই বসা জিরোই আসবে। x মানে সরণ আর a মানে বিস্তার, ব্যাপার একই হলো না, একই কি করে হয়? যখন এখানে আসলো তখন এক্স এর মান একটা কিছু আছে, এখানে আসলো এক্স এর মান বেড়ে গেল বেড়ে গেল বেড়ে গেল, এই পজিশনে এক্স এর মান বিস্তারের সমান হয়ে গেল। এক্স এর মান সবসময় একই হচ্ছে না তো? হাইয়েস্ট হলো। দাদা হ্যাঁ বল। ওই উপরে গতিবেগে যদি প্লাস এ বসায় তাহলে কি হয়ে যাবে? এখানে প্লাস এ স্কোয়ার কর, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো, মাইনাস এর স্কোয়ার কর, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার জিরো, মাইনাস এ স্কোয়ার প্লাস হয় না রে ঘচু? হ্যাঁ 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 তা বুঝতে পারছিস নি? হ্যাঁ বুঝে গেছিস? আচ্ছা এবার আমি কি বললাম? এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বসালাম। কেন প্লাস মাইনাস এ বসালাম? প্রান্ত অবস্থান বলেছি, সেটা পজিটিভ দিকে হতে পারে, নেগেটিভ সাইডে হতে পারে। যদি বসাস তাহলে কি হবে? এখানে এ ইকুয়াল টু হবে, দেখ প্রথমে প্লাস এ বসা, এক্স এর জায়গায় প্লাস এ বসালে কি পাবি তুই? মাইনাস ওমেগা স্কোয়ারে। তারপরে মাইনাস বসা, মাইনাস বসালে কি পাবি? প্লাস। অর্থাৎ এক্স এর ভ্যালু যদি প্লাস এ হয় তাহলে ত্বরণ হয়ে যাবে মাইনাস ওমেগা স্কোয়ারে, এক্স এর ভ্যালু যদি মাইনাস এ হয় তাহলে এ হয়ে যাবে প্লাস ওমেগা স্কোয়ারে। কিছু বুঝতে পারলাম না, এবার ছবিতে চলে যাই। ওইখানে ছবি আঁকা আছে, দেখ এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে খেয়াল কর। এটা হলো এক্স ইকুয়াল টু জিরো অবস্থান, আর এটা হলো এক্স ইকুয়াল টু এ অবস্থান, প্লাস এ অবস্থান। এটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস এ অবস্থান। ঠিক আছে, যখন আমি এক্স ইকুয়াল টু জিরো করবো, সাম্যাবস্থানে যখন থাকবে তখন ওর মধ্যে কোনো ত্বরণ, কোনো প্রত্যানয়ক বল উৎপন্ন হবে না। সাম্যাবস্থানে থাকলে প্রত্যানয়ক বলের কি দরকার? ও যখন ওখান থেকে দূরে চলে যাবে তখন প্রত্যানয়ক বলকে কাছে নিয়ে আসতে চাইবে। তাহলে সাম্যাবস্থানে যখন থাকবে কোনো প্রত্যানয়ক বল নেই, প্রত্যানয়ক বল নেই মানে এ ইকুয়াল টু জিরো। যখন এক্স ইকুয়াল টু প্লাস এ তে চলে আসলো তখন এর উপরে বল কোন দিকে কাজ করবে? সরল দৈর্ঘ্যের বৈশিষ্ট্যই সাম্যাবস্থানের দিকে। আমি এই ডাইরেকশনটাকে পজিটিভ বলেছি, তাহলে এই ডাইরেকশনটা আমার নেগেটিভ। দেখ এই ডাইরেকশনে কাজ করছে মানে নেগেটিভ ডাইরেকশনে, তাহলে ত্বরণ তো আছেই ওমেগা স্কোয়ারে সব থেকে বেশি, কিন্তু নেগেটিভ আছে। এক্স ইকুয়াল টু প্লাস এ, তার জন্য এটা মাইনাসে আছে। মিললো প্র্যাকটিক্যালের সাথে? সিমিলারলি যখন এখানে আসবে ও কোন দিকে আসতে চাইবে? এইদিকে আসতে চাইবে। দেখ সরণ কিন্তু নেগেটিভ দিকে মাইনাসে, কিন্তু ত্বরণের অভিমুখ কোন দিকে আছে? পজিটিভের দিকে, সাম্যাবস্থানের দিকে, সেই জন্য এটা প্লাসে এসছে। কি বোঝা গেছে? ত্বরণের সর্বাধিক মান কত? ওমেগা স্কোয়ার এ, কারণ সাইনের সর্বাধিক মান 1 হয়। ত্বরণের সর্বাধিক মান কত? ওমেগা স্কোয়ার এ। বেগের সর্বাধিক মান কত? ওমেগা ইন্টু এ। বল এবার কার কি আপত্তি? কোথায় এক্স? এখানে আমি এক্স এর জায়গাতে এ বসালাম যে। হলো না? এতদূর পর্যন্ত হলো? আচ্ছা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলি। আচ্ছা এবার আমার দিকে তাকিয়ে তোরা বলবি, আমার দিকে তাকিয়ে তোরা বল, প্রান্ত অবস্থানে গতিবেগ কত হবে? প্রান্ত অবস্থানে জিরো। সাম্যাবস্থানে ত্বরণ কত হবে? ওমেগা স্কয়ার এ সাম্যাবস্থানে ত্বরণ কত হবে? জিরো ও খামসান x হ্যাঁ 0 0 0 সাম্যাবস্থানে ত্বরণ হয়ে যাবে জিরো, বেগ সর্বাধিক হবে। হ্যাঁ, এবার তুই এটাকে লজিক্যালি ভাবতে পারিস, তুই ইকুয়েশন দিয়েও মনে মনে ক্যালকুলেশন করতে পারিস। লজিক্যালি ভাবতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, লজিক্যাল জিনিসটা একটু বুঝে নে। কারণ সামগ্রিক পারিলা মন তো হ্যাঁ, লজিক্যাল বিষয়টা একটু বুঝে নে। এই হচ্ছে সেই দোলকটা, ঠিক আছে? এটা সাম্যাবস্থানে থাকা মানে এর উপরে কোনো বেগ থাকবে না, সাম্যাবস্থানে থাকা মানে কোনো বেগ নেই। যখন আমি একে এখান থেকে ছাড়বো, এই মুহূর্তে কোনো বেগ আছে? জাস্ট ছেড়ে দিলাম, তাহলে ও এখন নিচের দিকে নামবে, বেগ বাড়ছে। যত নিচে যাবে বেগ বাড়বে না? না বলতে উঠেছিস তো, যত নিচের দিকে যাবে কত ভয় লাগে, তো নিচের দিকে যাবে বেগ বাড়বে। এইখানে এসে কি হয়ে গেল? বেগ সর্বাধিক। এবার যখন উপরে উঠবে বেগ কমতে শুরু করবে, কমতে 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 এখানে জিরো, আবার নিচের দিকে নামবে, আবার বেগ বাড়তে শুরু করবে, আবার এখানে এসে বেগ জিরো। বোঝা গেল? তাহলে বেগের কাজ হয়ে গেল। এইভাবে বেগকে ভেবে নিলি। আর নাগরদোলায় উপরের দিকে উঠলে বেগ কমে যায় না? নাগরদোলায় উপরের দিকে উঠলে বেগ কমেও না, নিচের দিকে নামলে বেগ বাড়েও না, কনস্ট্যান্ট স্পিডে ঘুরতে থাকে, কনস্ট্যান্ট স্পিডে। ঠিক আছে? হ্যাঁ, যদি ওখানে কোনো জেনারেটর মেশিন না লাগানো থাকতো, এক পাক ঘুরিয়ে দেওয়ার পর নিচের দিকে নামার সময় বেগ বাড়তো, উপরের দিকে উঠে আবার বেগ কমে যেত, আবার নিচে নামতো। যেমনটা হচ্ছে ওই নৌকাগুলো দুলে না, এরভাবে নৌকাতে বসে যে দোলে না, কি বলে নৌকাইতে বলে নাকি? তো ওইটাতে ওই ভয়টা লাগে। তো যাই হোক, এটা হলো আমরা বেগের ক্ষেত্রে করলাম। এবার ত্বরণের ক্ষেত্রে একটু বুঝে নে। ত্বরণের ক্ষেত্রে কি করে মনে রাখবি? ক্যালকুলেশন ছাড়া ত্বরণের ক্ষেত্রে মনে রাখ, ত্বরণ মানেই যখন সাম্যাবস্থান থেকে সরে যাবে তখনই ওর মধ্যে ত্বরণ চলে আসবে। সাম্যাবস্থান থেকে সরে গেলেই ত্বরণ আসবে। সাম্যাবস্থানে আছে কোনো ত্বরণ থাকবে? নেই, দূরে যাচ্ছে ত্বরণ উৎপন্ন হচ্ছে।
আরো দূরে গেল আরো বেশি ত্বরণ উৎপন্ন হলো, তাহলে প্রান্ত অবস্থানে সব থেকে বেশি ত্বরণ। ঠিক আছে, আবার নিচে গেল ত্বরণ কমতে 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 জিরো। যখনই এখান থেকে আবার দূরে যাচ্ছে আবার ত্বরণ বাড়ছে, ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে ত্বরণ সব থেকে বেশি আবার কমছে। বোঝা গেল? এবার তোদের হিসেবে এই দিকটা পজিটিভ ডাইরেকশন, তাই তো, আর এই দিকটা হচ্ছে নেগেটিভ ডাইরেকশন। যখন পজিটিভ ডাইরেকশনে সরণ হচ্ছে ত্বরণ কিন্তু সাম্য অবস্থান মানে নেগেটিভের দিকে কাজ করছে। বোঝা গেল? একই রকম ভাবে যখন এটা নেগেটিভ দিকে যাচ্ছে মানে সরণ নেগেটিভ হচ্ছে, তখন ত্বরণ কোন দিকে হচ্ছে? পজিটিভের দিকে হচ্ছে। বোঝা গেছে? পারতে বুঝতে পারলি? ওকে, তাহলে এই হচ্ছে সরণ, ত্বরণ আর গতিবেগ। তারপরে আছে পর্যায়কাল আর কম্পাঙ্কের রাশিমালা। একবার বলে দিয়েছি তবুও বলে দিচ্ছি। পর্যায়কাল আর কম্পাঙ্ক, এই চ্যাপ্টারটা নোট ছিল না, আজকে বানিয়েছি। সকাল থেকে শুরু করে তোদের পড়াতে আসার আগে পর্যন্ত বানালাম লাগাতার। কতক্ষণ ধরে করলাম? 1 ঘন্টা ধরে এডিট করলাম, ফন্ট বানালাম, তারপরে গেলাম জেরক্স করলাম নিয়ে আসলাম। ভাব তোদের জন্য কত পরিশ্রম করি আমি। হ্যাঁ, ওটা হবে না, টাকা দিতে হবে। থ্যাংক ইউ তো সস্তা হয়ে গেল না, নাকি রে? থ্যাংক ইউ সস্তা হয়ে গেল। আরে যাই হোক, দেখ একদিন খাইয়ে দিবি আমাকে 1 টাকা वाला চকলেট। পর্যায়কাল, পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করি। কম্পাঙ্ক একে আমরা এন দিয়ে প্রকাশ করি। এন আর টি এর মধ্যে সম্পর্ক পড়লাম 1/t। আবার টি কে আমরা দেখলাম এটাকে লেখা যায় 2π/ω লেখা যায়, যেখানে ওমেগাটা কি? কৌণিক কম্পাঙ্ক। ওমেগাটা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, আচ্ছা একটা সমীকরণ আমরা লিখেছিলাম a = -ω²x, যেখানে ওমেগা √k/m ছিল, নাকি m/k ছিল? k/m ছিল, √k/m ছিল। এটা মুখস্থ রাখতে হবে, আর না মুখস্থ থাকলে বের করতে পারিস। তো m = √k/m টা যদি এখানে বসিয়ে দিস, তাহলে t হবে 2π, নিচে হবে k/m মানে উপরে হয়ে যাবে m/k। এটা একটা সমীকরণ মনে রাখবি, অনেক কাজে লাগবে। বারবার আসার প্রবলেম আছে এটা দিয়ে। কি ফর্মুলা বের হলো পর্যায়কাল বের করার? 2π√m/k। যদি কখনো বস্তু যার ভর তোর জানা আছে, সে যদি সরল দোলগতিতে আন্দোলিত হয়, ওর বল ধ্রুবক যদি জানা থাকে, তাহলে 2π√m/k তুই করে নিতে পারিস পর্যায়কাল বের করার জন্য। বুঝতে পারলি? আচ্ছা, একে আরো এক রকম ভাবে চেঞ্জ করা যেতে পারে। দেখ a = -ω²x ছিল, তাই তো? আমি মাইনাসটাকে লিখলাম না, মাইনাস শুধুমাত্র ডাইরেকশন প্রকাশ করছিল। আমি ভ্যালু নিতে চাইছি, যদি ভ্যালু নিই তাহলে এখান থেকে ওমেগাটাকে লিখতে পারবো না √a/x। শুধু ভ্যালু নিতে গেলে ওমেগাটাকে √a/x লিখতে পারবো। তাহলে এখানে ওমেগার জায়গায় তুই যদি বসাস, এখানে যদি বসাস, তাহলে t হবে 2π√x/a। পেলি? এগুলো তোদের ফার্স্ট চ্যাপ্টার যে ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট ছিল, ওইখানে ইউনিটের কনভার্সন করতে এগুলো কাজে লাগতো। ঠিক আছে, এগুলো নিট ফিটে একটু বেশি দরকার পড়বে, আপাতত তোদের অত দরকার নেই, তোরা ফর্মুলা মনে রাখতে পারলেই চলবে। এটা যদি মনে থাকে, এখান থেকে এই দুটো কি করে বের করতে পারবি বুঝতে পেরেছিস কিনা? যদি কখনো ভুলে যাস, এই ফর্মুলাটাকেই কাজে লাগিয়ে দিবি, তাহলে হয়ে গেল। a = ω²x ফর্মুলাটাকে হয়েছে। যাতে ভুলে না, তার জন্য আমি এটা তোদের করে রেখে দিলাম, আদারওয়াইজ তো মুখস্থ করে নিলেই চলে যেত। √m/k আর √x/a। পর্যায়কালে ত্বরণ সবসময় নিচেই হবে, এটা যেন মাথায় থাকে। পর্যায়কালে ত্বরণ সবসময় নিচেই থাকবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, k/m আর m/k আর x/a, ও ঠিক বলেছে, এই দুটো কিন্তু একই জিনিস। তাহলে কোনো সময় এটাকেও কাজে লাগিয়ে দিতে পারে। চল, প্রারম্ভিক দশা আছে, তারপরে আমি বলে দিয়েছি ওটা। প্রারম্ভিক দশা বলা হয়ে গেছে। এরপরে দেখবি একটা ভয়ানক ছবি আঁকা আছে। কিছু বোঝা যাচ্ছে? জলে ঢেউ যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, পেঁচানো পেঁচানো সবকিছু।